আজ আমরা তোদের প্রবাহী বলবিদ্যা শিখব। গত দিন অর্থাৎ গত ভিডিওতে আমরা সকলে সান্দ্রতা আর পৃষ্ঠটান শিখেছিলাম, আর আজকে আমরা শিখব হচ্ছে প্রবাহী বলবিদ্যা। এই প্রবাহী বলবিদ্যার কয়েকটা বিষয় সম্পর্কে একটু বলে রাখি। মানে আমাদের ওই আগের যে কনসেপ্টটা সান্দ্রতা আমরা যেটা শিখে এসেছি, ওই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে। থ্রুআউট কাজে লাগবে না, শুধুমাত্র এইটুকু মাথায় রাখতে হবে যে আমরা যে প্রবাহী নিয়ে কাজ করব সেটা যেন অসান্দ্র হয়, মানে সান্দ্রতাযুক্ত যেন বল না থাকে, তাহলেই হবে। এক্ষেত্রে সবার প্রথমে আমরা একটা বিষয় দেখে নিই। দেখ, বোর্ডের কোণায় আমি লিখেছি তরল প্রবাহের হার। তরল প্রবাহের হার বলতে আমার এই পেনটা তোরা কল্পনা কর, এই পেনটার ক্ষেত্রে তোরা সবাই একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে ধর হচ্ছে আমি এই পেনটা এখানে যদি কালি লাগিয়ে যদি আমার হাতে ছাপ নিই, তাহলে তোরা একটা বৃত্ত পাচ্ছিস। তাহলে এটাকে তাহলে বলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এরকম এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই পেনটা যেখানে যে কোনো জায়গায় তোরা নে, সব জায়গাতেই একই, সব জায়গায় আমার সেম রয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে আমার যে পরিমাণ তরল বা যে পরিমাণ প্রবাহী মানে যেটা প্রবাহিত হয়, ঠিক আছে, যে পরিমাণ প্রবাহী, এবং তার ক্ষেত্রে যদি আমি শান্ত প্রবাহ দেখি, শান্ত প্রবাহ যদি দেখতে পাই, এবং সেই প্রবাহীটা যদি অসংনম্য হয়, অসংনম্য বা ইনকম্প্রেসিবল। অসংনম্য বা ইনকম্প্রেসিবল কথার মানে হচ্ছে যাকে চাপ প্রয়োগ করলে তার আয়তনে কোনো পরিবর্তন হয় না। আমি যদি এরকম কোনো প্রবাহী নিই, মানে তাহলে কি বললাম, অসান্দ্র হতে হবে, 2 নম্বর হচ্ছে অসংনম্য হতে হবে, 3 নম্বর ধারারেখ প্রবাহ। যদি এরকম ধারারেখ প্রবাহ নিয়ে যদি যায়, তাহলে তোরা এখানে একটা ক্ষেত্রফল তোরা কল্পনা কর, চাই তোরা এখানে একটা ক্ষেত্রফল কল্পনা কর। এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তরল যাবে, এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে সেই পরিমাণ তরল, বা আমি এখানে তরল কথাটা বারবার করে বলছি, তোরা প্রবাহী বলতে পারিস। এই ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ প্রবাহী যাবে, এই ক্ষেত্রফলের মধ্যে দিয়েও সেই পরিমাণ প্রবাহী একই সময়ের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, মানে একই সময় একই পরিমাণে যাবে। এটাই দেখ এখানে বোঝানো হয়েছে। এখানে দেখ আমি কি করেছি, আমি তোর হচ্ছে এরকম একটা আমার এই পেনটার মধ্যে একটা নল কল্পনা করেছি, আর এই নলটার ক্ষেত্রে মাঝখানে আমি একটা ক্ষেত্রফল নিয়ে নিয়েছি, দেখ এ। আর এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে টি সময়ের মধ্যে আমার যে পরিমাণ তরল যাচ্ছে, তাহলে তোরা কল্পনা কর যে তরলটা এখানে প্রবেশ করলো টি সময়ের পরে, সেই তরলটা নিশ্চয়ই এখানে থেমে নেই, সেই তরল নিশ্চয়ই কিছুটা পথে এগিয়ে গেছে। তাহলে এই যে দূরত্বটা গেছে, এই দূরত্বটাকে আমি বলছি এস দূরত্ব। তাহলে তোরা সবাই একটা জিনিস কল্পনা কর, এখানে খুব সহজ বিষয়টা, তোরা এই ক্ষেত্রফলটা তোরা পাচ্ছিস, এখানকার ক্ষেত্রফল তোরা পাচ্ছিস, আর এখানে কিছুটা দূরত্ব গেছে, এস দূরত্ব গেছে। তাহলে এই এস দূরত্ব আর এই ক্ষেত্রফল, এটা যদি আমি গুণ করি, তাহলে আমি কি পাবো, ক্ষেত্রফল ইন্টু দূরত্ব বা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ওটাকে কি বলা হয়, ওটাকে বলা হয় আয়তন। তার মানে দেখ কিছুটা আয়তন লাভ করলো। তার মানে এখানে তোর এই তরলটা তাদের কিছুটা আয়তন লাভ করেছে, আর এই আয়তনটা কতক্ষণ সময় গেছে, ধরছি টি সময় গেছে। তাহলে আয়তন বাই সময়, মানে সেটাকে আমরা কি বলে থাকি, এখানে প্রবাহী আয়তন বাই সময় বা তরলের আয়তন বাই সময়, তার মানে হচ্ছে সেটা তরল প্রবাহের হার বা প্রবাহের হার। এই দেখ আমি এখানে সেটা লিখছি তরল প্রবাহের হার, তো আমি তরল দিয়ে লিখছি, এটা প্রবাহী হিসেবে তোরা পড়বি সবাই। তাহলে তরল প্রবাহের হার সমান, তাহলে আমি কি লিখতে পারি, আয়তন বাই সময়। তাহলে দেখ আয়তনকে লিখছি ভি বাই টি, আর ভি মানে কি, ভি মানে হচ্ছে আয়তন, আয়তনকে আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইন্টু দূরত্ব, দেখ সেটা লিখছি ক্ষেত্রফল ইন্টু দূরত্ব এস বাই টি। এইবার এখানে ক্ষেত্রফলটা থাকলো এস বাই টি, এস বাই টি মানে কি, সরণ বাই সময় মানে হচ্ছে বেগ, তার মানে ক্ষেত্রফল ইন্টু বেগ। তার মানে আলটিমেট আমরা তাহলে এখানে কি পাচ্ছি, এখানে দেখ তরল প্রবাহের হার মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু বেগ। এখানে ক্ষেত্রফল মানে হচ্ছে যে নলের মধ্যে দিয়ে তরলটা প্রবাহিত হচ্ছে বা প্রবাহিত যাচ্ছে যে তরলের মধ্যে দিয়ে, সেটার ক্ষেত্রফল, আর বেগ মানে হচ্ছে ওই প্রবাহীর বেগ বা ওই তরলের বেগ। তাহলে ক্ষেত্রফল ইন্টু বেগ, এটাকে বলে আমি কি বলছি, এটাকে আমি তাহলে বলছি তরল প্রবাহের হার। এবার তোকে বলতে পারি যে এখানে যে পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে বা যে পরিমাণ প্রবাহিত হচ্ছে তার ভর, তাহলে সেটা আমরা তাহলে এখানে কি করবো, দেখ এই দেখ প্রবাহিত তরলের ভর, আমি সেটা তাহলে কি লিখতে পারি, দেখ ক্ষেত্রফল ইন্টু বেগ। ক্ষেত্রফল ইন্টু বেগ আমাকে তাহলে কি দিচ্ছে, আমাকে তরল প্রবাহের হার দিচ্ছে। আর আমরা সবাই এটা মানে কি শিখলাম, এটা মানে তো আমরা জানি আয়তন বাই সময়, সময়টাকে আমি এখানে উজ্জ্ব রাখছি। তাহলে উপরে আমার কি রয়েছে, আয়তন রয়েছে, আয়তনকে যদি আমি ঘনত্ব দিয়ে গুণ করি, তাহলে আমি কি পাবো, আমরা সবাই জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ভর সমান ঘনত্ব গুণ আয়তন, তার মানে আয়তনকে যদি আমি ঘনত্ব দিয়ে গুণ করি, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, আমি দেখ ভর পেয়ে যাচ্ছি। তাহলে ভর বাই সময় মানে কত পরিমাণ তরল প্রবাহিত হচ্ছে তার হার, তার ভর হিসাবে তাহলে পেয়ে যাচ্ছি। দেখ সেটাকে তাহলে আমি লিখেছি এখানে এ ইন্টু ভি ইন্টু রো, এ ইন্টু ভি ইন্টু রো। বুঝতে পারলাম সবাইকে, এইগুলো তোদের কিন্তু ছোট ছোট অঙ্ক করতে গেলে কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমি দেখ তোদের লিখেছি আদর্শ তরলের বৈশিষ্ট্য।
আদর্শ তরলে তোদের প্রশ্ন চাওয়া হয় বা তোরা হচ্ছে একটু পরে সামান্য একটু পরেই আমি তোদের হচ্ছে বার্নৌলির সূত্র পড়াবো, সেখানে তোরা সকলে দেখবি আমি আলোচনা করব যে আদর্শ প্রবাহী সম্পর্কে বলবো। কিন্তু এখানে আদর্শ প্রবাহীর বিষয়টা কি, তাহলে আদর্শ প্রবাহী বা আদর্শ তরল বিষয়টা কি দেখ। আমি এখানে লিখেছি, প্রথমে ফার্স্ট পয়েন্টে লিখেছি দেখ, অসান্দ্র ও অসংনম্য। তার মানে যে প্রবাহীর মধ্যে কোনো রকম সান্দ্রতাজনিত বল কাজ করবে না। সান্দ্রতাজনিত বল মানে হচ্ছে তরল যখন প্রবাহিত হয় তখন দুটো লেয়ার, প্রথম লেয়ার আর দ্বিতীয় লেয়ার, দুটো লেয়ারের মধ্যে একটা সংশক্তি বলের জন্য একটা আকর্ষণ বল কার্যকরী হয়। এই আকর্ষণ বল যদি কার্যকরী হয় তাহলে সেক্ষেত্রে ওপরের লেয়ারটা হয়তো বেশি স্পিডে যেতে চাইছে, নিচের লেয়ারটা ওকে টেনে ধরছে, স্লো করে দিচ্ছে, বা নিচের ওপরের লেয়ারটা যখন বেশি বেগে যাচ্ছে সেই নিচের লেয়ারটা টেনে নিয়ে যেন যেতে যাচ্ছে, তার জন্য ও যেন স্লো হয়ে যাচ্ছে। মানে তোরা পাশাপাশি কল্পনা কর, দুজন বন্ধু যদি হাত ধরে যদি দৌড়াস, একজন স্পিডে দৌড়াচ্ছে একজন স্লোলি দৌড়াচ্ছে, তাহলে দেখ দুজনেই প্রভাবিত হবে। যে স্পিডে দৌড়াবে সে স্লো হয়ে যাবে, আর যে স্লোলি দৌড়াচ্ছে সে দেখ আরো একটু স্পিড লাভ করবে, আলটিমেটলি তারা গড় বেগ লাভ করবে। ঠিক আছে, এখানে ঠিক সেরকম। তার মানে তোরা সবাই লক্ষ্য করে দেখ, আমি তাহলে বলছি এখানে আমার ওরকম সান্দ্রতাজনিত কোনো বল থাকবে না। তার মানে সেটা তরলটা তাহলে আমার কি হতে হবে, অসান্দ্র তরল হতে হবে। নেক্সট এর সাথে কি রয়েছে, অসংনম্য। অসংনম্য মানে হচ্ছে তরলটাকে তুই যতই চাপ দিস না কেন ওর আয়তনে কোনো পরিবর্তন হবে না। আমি যতই চাপ প্রয়োগ করি না কেন ওর আয়তনে কোনো পরিবর্তন হবে না, সেই জন্য এটাকে বলছি অসংনম্য। ঠিক আছে, তার মানে এখানে আমি তাহলে কি দেখলাম, অসান্দ্র ও অসংনম্য, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমি লিখেছি দেখ, সান্দ্রতা বল থাকে না, যেটা কিনা এই মাত্র আমি আলোচনা করেছি। অসান্দ্র মানে তো হচ্ছে সান্দ্রতা বল থাকছে না। থার্ড হচ্ছে আমি বলছি পরিলেখ্য দেখ সমতল। পরিলেখ্য সমতল মানে ধর এই পাইপের মধ্যে দিয়ে, ধর আমার এই পেন্টি যেটা পাইপ হয়, এই পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়, তোরা সবাই দেখবি জলের যে শেপটা এখান থেকে সামনে দিয়ে জলটা বের হয় সেটা একটা বুলেটের মতো শেপ হয়। মাথাটা ধরে হচ্ছে এরকম কার্ভ হয়। কেন না, একটা জলের লেয়ার পাইপের গায়ে লেগে আছে, তারপরের লেয়ার মানে পেঁয়াজের খোসার মতো, তারপরের লেয়ারটা ওর থেকে একটু বেশি স্পিড হয়, তারপর লেয়ারটা একটু স্পিড বেশি হয়, তারপর লেয়ারটা একটু স্পিড বেশি হয়, একদম মাঝখানের যে এর প্রধান অক্ষ বরাবর যেটা রয়েছে তার বেগ সব থেকে বেশি, তাহলে সে সব থেকে বেশি এগিয়ে, তারপরে যদি একটু নিয়ে এগিয়ে, তারপরে একটু এগিয়ে, এইভাবে যদি আমি করি একটা এরকম দেখ বুলেটের মতো, সামনে বুলেটের মতো শেপ হচ্ছে। দেখ আমি সেটাই দেখিয়েছি, এই দেখ এখানে তো হচ্ছে আমি এই ছবিটা আমি এখানে এঁকে দেখিয়েছি, বুলেটের মতো শেপ হয়। কিন্তু যদি অসান্দ্র হয়, মানে যদি কোনো সান্দ্রতা যদি বল না থাকে, তাহলে এর মধ্যে থেকে সমস্ত জলের তলই সমান বেগ নিয়ে যাবে। আর সবাই যদি সমান বেগ নিয়ে যদি যায় তাহলে এখানে তাহলে কি হচ্ছে, এখানে যে তরলটা বেরোবে সেই তরলটা তাহলে তোরা দেখতে পাবি যেন একটা সমতল আকারে বেরোচ্ছে, যেটা কিনা কাল্পনিক, এটা বাস্তব ক্ষেত্রে সম্ভব না, তবুও আমরা এটা ধরে নেওয়া হয়, আদর্শ ক্ষেত্রে এটা ধরে নেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে কি শিখলাম, এখানে শিখলাম হচ্ছে প্রথমত অসান্দ্র ও অসংনম্য, 2 নম্বর সান্দ্রজনিত বল থাকবে না, এবং 3 নম্বর আমি তাহলে কি পাচ্ছি, আমার পরিলেখ্য যেন সমতল হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে সবাই এখানে তরল প্রবাহের হার সম্পর্কে একটা আইডিয়া পেলাম। সেকেন্ড আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে ধারাবাহিকতা সমীকরণ। ধারাবাহিকতা সমীকরণ যখন আমরা শিখতে আসবো তখন তোর হচ্ছে একটা আমি দেখ নল নিয়েছি, সেই নলটা সব জায়গায় সমান ক্ষেত্রফল নয়, এক জায়গায় মোটা এক জায়গায় সরু, সব জায়গায় সমান ক্ষেত্রফল, এক জায়গায় মোটা এক জায়গায় সরু। তাহলে এবার আমি যদি মোটা বা সরু যদি এরকম পার্থক্য হয় তাহলে নিশ্চয়ই তাহলে তোরা দেখ এখানে ক্ষেত্রফলের পার্থক্য রয়েছে, এখানে ক্ষেত্রফল বেশি, যেখানে মোটা অংশ সেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, যেখানে তোর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম সেখানে ক্ষেত্রফলটা তাহলে কম হচ্ছে। যাই হোক, এইবার আমি কি বলছি, আমার এই পেনটা ধর, এই পেনটার মধ্যে দিয়ে ধর বাদিক থেকে 1 সেকেন্ডের মধ্যে ধর 10 গ্রাম ভরে জল ঢুকলো, ডান দিক থেকে ঠিক আমার 10 গ্রাম ভরের জলই বেরিয়ে যাবে। এই পাইপটা যদি মোটা বা সরুও হয় তবুও সেই 10 গ্রাম ভরের জল বেরোবে। কেন? কারণ এই পাইপের মধ্যে আমি অন্য কোনো জায়গা থেকে আর জল প্রবেশ করার সুযোগ দিচ্ছি না, 1। আর 2 নম্বর হচ্ছে এই পাইপটার মধ্যে যখন তরলটা যখন প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে তোরা কিন্তু সবাই দেখতে পাচ্ছিস অন্য কোনো অংশ থেকে তরল হচ্ছে যেমন আসতে পারছে না, তেমনি পাইপের মধ্যে কোথাও জল জমা হয়ে থাকতে পারছে না। তার মানে যতটা জল এখানে ঢুকবে এখানে ঠিক ততটা জলই বেরিয়ে যাবে। তার মানে এখানে যদি আমার এম ভরের জল ঢোকে তাহলে আমার এখানে এম ভরের জল বেরিয়ে যাবে একই সময়। তাহলে আমি সেটাই লিখেছি, দেখ ভরের পরিবর্তন হচ্ছে, আমি লিখেছি ডেল্টা এম, ডেল্টা এম বাই টি। এখানে হচ্ছে প্রতি একক সময় আমার কী পরিমাণ জল, কী ভরের জল বেরোচ্ছে সেটাই, মানে এই বাদিকে ঢুকছে ঠিক সেই পরিমাণ ভরের জল আমার একই সময় তাহলে বেরিয়ে যাচ্ছে, ডেল্টা এম বাই টি। বুঝতে পারলাম? তাহলে এবার ডেল্টা এম মানে আমরা কি লিখতে পারি, আমরা ভর সমান সমান লিখতে পারি ঘনত্ব গুণ আয়তন, কারণ ঘনত্ব সমান ভর বাই আয়তন যদি হয় তাহলে ভর সমান ঘনত্ব গুণ আয়তন। তাহলে দেখ আমি এখানে লিখেছি আয়তন ইন্টু ঘনত্ব বাই টি, তাহলে বসে দেখ আমি আয়তন ইন্টু ঘনত্ব বাই টি লিখেছি।
কিন্তু এখানে একটা জিনিস দেয়, বোথ সাইডে টিটি একই, কেটে যাবে। একই তরল এর মধ্যে প্রবাহিত হচ্ছে, ঘনত্ব দুই দিকে সেম, কেটে যাবে। কিন্তু ডেল্টা ভি দেখ, দুদিকেই আয়তন যদিও সমান হলেও কিন্তু নলের এখানে ক্ষেত্রফল বেশি, এখানে ক্ষেত্রফল কম, তাহলে ক্ষেত্রফলের পার্থক্য রয়েছে। তাহলে ক্ষেত্রফলের যখন পার্থক্য রয়েছে তাহলে সেই জন্য আমি লিখছি ক্ষেত্রফলের পার্থক্য থাকার জন্য আমি আয়তনকে লিখতে পারি A1 S1, ক্ষেত্রফল ইন্টু দূরত্ব A1 ইন্টু S1 ইন্টু রো বাই টি, আর এদিকে লিখছি A2 S2 রো বাই টি। এইবার রো তো কেটে যাচ্ছে, তাহলে A1 S1 বাই টি সরণ বাই সময়, মানে S1 বাই টি মানে দূরত্ব বাই সময় বা সরণ বাই সময় তোরা বলতে পারছি। S1 বাই টিটাকে আমি লিখছি V1, আর এদিকে আমি যা লিখছি S2 বাই টি ওটা আমি লিখছি V2। তার মানে দেখ আমি এটা লিখতে পারছি A1 V1 সমান A2 V2। তার মানে কি দাঁড়ালো, A1 V1 সমান A2 V2। তার মানে বাঁ দিকের ক্ষেত্রফল যদি A1 হয় আর ওখানে যদি জল প্রবাহ বা তরল প্রবাহের বেগ যদি V1 হয়, ডান দিকের ক্ষেত্রফল যদি A2 হয় আর ওখানকার বেগ যদি V2 হয়, তাহলে এই গুণফলটা সমান হবে। এখানে একটা বিভৎস কনসেপচুয়াল জায়গা আছে, তোরা প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো দেখিস সেগুলো এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। কীরকমভাবে দেখ, A1 V1 সমান A2 V2 আমি বললাম। আচ্ছা A1 এর মান তোরা 2 ধর আর V1 এর মান তোরা ধর 5, তাহলে 2 গুণ 5 কত হচ্ছে 10। তাহলে ডান দিকে A2 V2 মান তাহলে তো 10 হতে হবে। এবার তুই A2 মান তুই ধরে নে 1, তাহলে তোর V2 মান তাহলে কত হতে হবে, 1 এর সাথে 10 গুণ করলেই একমাত্র তোর বাদিকে 10 এর সাথে সমান হবে। তার মানে A1 এর মান ধরেছিলাম আমি 2, A2 এর মান আমি ধরেছি 1। তার মানে A1 এর থেকে A2 এর মানটা কম। V1 এর মান 5, V2 এর মান হয়েছে 10, তার মানে V1 এর মানটা থেকে V2 এর মান বেশি হয়ে গেল। তার মানে A1 এর থেকে A2, অর্থাৎ ক্ষেত্রফলটা যদি কমে তাহলে বেগ বাড়ছে। ক্ষেত্রফল যদি কমে বাদিকে স্বাভাবিকভাবে A1 এর মান তোরা ধরেছিস 2, V1 এর মান ধরেছিস 5, 5 দুগুণী 10, ডান দিকে তাহলে A2 এর মান ধরেছিস 1, V2 এর মান পাচ্ছিস তোরা কত 10, 10 একে 10 সমান হচ্ছে। স্বাভাবিক অর্থে তাহলে আমি কি বলছি, আমার ক্ষেত্রফল A1 এর থেকে A2 এর ক্ষেত্রফলটা কম, তাহলে V1 এর থেকে V2 এর মানটা বেশি, মানে আমার বেগ বাড়ছে। তোরা দেখবি সবাই যখন গার্ডেন পাইপে আমরা প্রত্যেকে যখন জল ছিটাই তখন তোরা দেখবি ওই পাইপের মুখে তোরা যদি সামান্য বুড়ার মধ্যে চেপে ধরিস, বা তোদের বাড়িতে যে ট্যাপ কলটা রয়েছে, কলটা তোদের খোলা রয়েছে, এইবার তোরা ওই ট্যাপ কল দিয়ে যখন জল পড়ছে তোরা ওই ছিদ্রের মুখে তোরা যদি আঙুল দিয়ে কিছুটা অংশ চাপা দিয়ে দিস মানে ঢেকে দিস, তাহলে তোরা কী দেখতে পাস, দেখবি তোরা জলটা ওখান থেকে আরও বেশি স্পিডে পড়ছে। আমি যত ওটাকে চাপবো তত দেখবি স্পিড বাড়ছে, তার মানে ক্ষেত্রফল কমে যাচ্ছে, মানে যেখান থেকে জলটা যাবে সেই জলটা যাওয়ার ক্ষেত্রফলটা কমে যাচ্ছে, তাহলে আমার জলের বেগ বেড়ে যাচ্ছে। ক্ষেত্রফল কমলে বেগ বাড়বে, ক্ষেত্রফল বাড়লে বেগ কমবে। তোরা এই একই জিনিস তোরা সবাই দেখবি যখন তোরা স্কুলে প্রেয়ার লাইন করে সবাই যখন ঘরে ঢুকিস। আমাদের স্কুলের যে কোলাপসেবল গেট আছে সেই গেটের মুখে ওখানে তোর হচ্ছে ক্ষেত্রফলটা তাহলে কমে যাচ্ছে। চারিদিকে আগে মাঠে তোরা যখন সেখানে ক্ষেত্রফলটা অনেকটা জায়গা ক্ষেত্রফল রয়েছে, অনেকটা বেশি জায়গা রয়েছে, আর যখন গেটের মুখে তোরা আসছিস সেখানে তোরা হচ্ছে দেখ ক্ষেত্রফলটা কমে গেছে। ফলে তোরা যখন সবাই ঢুকিস তাহলে দেখবি সবাইকে প্রথম দিকে যখন ওখানে যদি স্লোলি যদি ঢুকেও গেটের ওখানে গিয়ে তাকে তাড়াতাড়ি দৌড়ে এগোতে হয়, কারণ ক্ষেত্রফল কমে গেছে, বেগ বেড়ে গেছে। এটা তাহলে হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ। আচ্ছা, আমরা তাহলে সবাই ধারাবাহিকতা সমীকরণ শিখলাম। এই ধারাবাহিকতা সমীকরণ আমাদের এবার প্রতি পদে পদে লাগবে। যাই হোক, তার আগে এবার আমরা সবাই শিখে নিই বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য বলছে এটা হচ্ছে একটা শক্তির সংরক্ষণ নীতি। উপপাদ্যটা এরকম, কোনো আদর্শ প্রবাহীর ক্ষেত্রে, আদর্শ প্রবাহী মানে আমি বলেছি অসান্দ্র এবং অসংলগ্ন, তাহলে কোনো আদর্শ প্রবাহী বা অসান্দ্র এবং অসংলগ্ন প্রবাহীর ক্ষেত্রে যদি শান্ত বা ধারারেখ প্রবাহ হয়, তাহলে সেক্ষেত্রে ওই প্রবাহীর যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনের চাপ শক্তি, প্রতি একক আয়তনের গতিশক্তি এবং প্রতি একক আয়তনের অভিকর্ষীয় স্থিতিশক্তির মোট যোগফল ধ্রুবক হয়, মানে একটা নির্দিষ্ট মান হয়। তাহলে আমি কি বলছি, আমি আবার বলছি, কোনো আদর্শ বা অসান্দ্র ও অসংলগ্ন প্রবাহীর ক্ষেত্রে, শান্ত বা ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রতি একক আয়তনের চাপ শক্তি, প্রতি একক আয়তনের গতিশক্তি এবং প্রতি একক আয়তনের স্থিতিশক্তির মোট যোগফল ধ্রুবক হয়। মানে এই তিনটে টার্মের যোগফল আমার সঙ্গে ধ্রুবক হবে। তাহলে তোরা সবাই তাকে আমি লিখেছি বার্নৌলির সূত্রে পি মানে হচ্ছে এখানে বায়ুমণ্ডলীয় চাপ প্রতি একক আয়তনের, সেটা লিখে দিচ্ছি। দেখ প্রবাহীর প্রতি একক আয়তনে দেখ চাপ শক্তি P/V, এখানে ভি মানে হচ্ছে আয়তন, সেটা আমি বলেছি পিটা। আচ্ছা, হাফ রো ভি স্কোয়ার, রো মানে হচ্ছে ঘনত্ব, মানে ঘনত্ব মানে কি ভর বাই আয়তন স্মল m বাই ভি, তাহলে তোরা লিখতে পারিস তাহলে হাফ m ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি। তার মানে কি প্রতি একক আয়তনের গতিশক্তি হচ্ছে, তার মানে এটা হচ্ছে প্রতি একক আয়তনের গতিশক্তি হাফ m ভি স্কোয়ার। আর রো জি এইচ,
মানে mgh বাই ভি। এবার ওখানে m বাই ভিটাকে তাহলে আমি লিখতে পারি রো, তার মানে এটা আমার কি দিচ্ছে, প্রতি একক আয়তনে স্থিতিশক্তি। তাহলে দেখ আমি সেটা লিখে দিচ্ছি, এখানে প্রত্যেকটা কথা লিখে দিচ্ছি, প্রবাহী প্রতি একক আয়তনে গতিশক্তি, প্রবাহী প্রতি একক আয়তনে স্থিতিশক্তি, ঠিক আছে, এগুলো সব আমি লিখে দিচ্ছি। এই যোগফলগুলো সব কটা তাহলে হচ্ছে কত হবে, ধ্রুবক হবে। পরের লাইনে আমি কি করেছি, প্রত্যেক কটা টার্মকে আমি রোজি দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে প্রথম টার্মটা কত হবে, পি বাই রোজি, পরেরটা কত হচ্ছে, রো কেটে যাচ্ছে, হাফ ভি স্কোয়ার বাই জি, তারপরে কত হচ্ছে, শুধু এইচ পড়ে থাকছে। তাহলে এই তিনটে টার্ম যেটা রয়েছে, এই প্রথম টার্মটাকে বলে পি বাই রো জি, এটাকে বলা হয় চাপ শীর্ষ বা প্রেসার হেড, চাপ শীর্ষ। হাফ ভি স্কোয়ার বাই জি এটাকে বলা হয় বেগ শীর্ষ বা ভেলোসিটি হেড। আর শেষেটাকে বলা হয় এইচ, উচ্চতা শীর্ষ বা হাইট হেড, এটাকে বলা হয়। এইগুলো তিনটেরই যোগফল তাহলে কত হচ্ছে, তিনটে যোগফল তাহলে ধ্রুবক হচ্ছে, ঠিক আছে। এইবার তোরা সবাই এই সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে প্রচুর ব্যবহার শিখব। মানে আমাদের লাইফে আমি এখানে বোর্ডে কিছু সংখ্যক তোদের দেখিয়েছি, এছাড়াও তোরা আরো প্রচুর প্রচুর তোরা হচ্ছে উদাহরণ সকলে দেখতে পাবি, যে আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি যে যেগুলো আমাদের লাইফের সাথে ঘটছে, ঠিক আছে। আমি সবকিছু আমি এখানে বোর্ডে উল্লেখ করিনি, এগুলো সবই কিন্তু তোদের হচ্ছে এই বার্নলির সূত্র আর এই ধারাবাহিকতার সমীকরণ দিয়ে এটা ব্যাখ্যা করা যায়। কিরকম ভাবে দেখ, প্রথমত আমি এখানে এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমি আর একটা রূপ দিয়েছি। এখানে একটা নল আমি নিয়েছি, নলটার একটা প্রান্ত মোটা আর একটা প্রান্ত সরু। আর এই যে প্রান্ত মোটা সেটা দেখ এই নিচের যে ভূমিতল তার থেকে এইচ উচ্চতা রয়েছে, মানে বেশি উচ্চতা রয়েছে, আর সরু প্রান্তটা কম উচ্চতা রয়েছে। আর মোটা প্রান্তের ক্ষেত্রফল বেশি, সরু প্রান্তের ক্ষেত্রফল কম। মোটা প্রান্তের এখানে তোর বায়ুমণ্ডলীয় চাপ P0, এখানে মানে P1, এখানে বায়ুমণ্ডলীয় চাপ P2 ধরে নিয়েছি। তাহলে এই মোটা প্রান্তের ক্ষেত্রে যদি আমি লিখি তাহলে কি কি লিখতে পারি, সূত্রটা যেরকম আমি শিখলাম, P1 প্লাস হাফ রো V1 স্কয়ার প্লাস রো জি এইচ সমান ধ্রুবক। এই দেখ P1 প্লাস হাফ রো V1 স্কয়ার প্লাস রো জি H1 সমান ধ্রুবক আসার কথা। আবার এটার ক্ষেত্রে তাহলে আমি একই রকম ভাবে P2 প্লাস হাফ রো V2 স্কয়ার প্লাস রো জি H2 নিশ্চয়ই ধ্রুবক হবে। তাহলে বাঁ দিকের এটার জন্য ধ্রুবক পাবো, ডান দিকের জন্য ধ্রুবক পাবো, দুটোরই তো ডান দিকে ধ্রুবক আসছে, তাহলে বাঁ দিকে ডান দিকে তাহলে সমান লিখতে পারি যোগফলগুলো দিয়ে। তাহলে সেটা আমি লিখছি, দেখ P1 প্লাস হাফ রো V1 স্কয়ার, P1 মানে এখানে বায়ুমণ্ডলীয় চাপ, হাফ রো V1 মানে এখানকার প্রবাহী বেগ V1, তাই হাফ রো V1 স্কয়ার লিখেছি। রো জি H1 মানে এটার উচ্চতা H1 যেহেতু, সেই জন্য আমি লিখেছি রো জি H1, এখানে রো 1 লিখলাম না, কারণ এর মধ্যে একই প্রবাহী যাচ্ছে। আর এই বিন্দুটার জন্য মানে যদি আমি এটা বি বিন্দু ধরি, বি বিন্দুর জন্য তাহলে লিখতে পারি P2 প্লাস হাফ রো V2 স্কয়ার প্লাস রো জি H2, তাহলে এইটা তাহলে হচ্ছে আমি দেখ সমান লিখতে পাচ্ছি। আর এই সমীকরণটা আমি যদি সবাইকে বলছি, এই সমীকরণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এরপরে প্রতিটা পদে পদে আমার লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এই সমীকরণটারই প্রয়োগে ঝপাঝপ শিখতে শুরু করে দিচ্ছি। দেখ আমি এটাকে ব্যবহার করে আমরা খুব সহজভাবে তরলের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে আমি চাপ ক্যালকুলেশন করতে পারি। কিভাবে, আমি এখানে দেখ একটা বিকার নিয়েছি, এই বিকারটার মধ্যে আমি কিছুটা জল ভরেছি, আর এই বিকারের একদম যে নিচের তল, সেই নিচের তল থেকে আমি দেখতে পাচ্ছি জলের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আমার এ, মানে সর্বোচ্চ উচ্চতা যে উচ্চতা রয়েছে সেটা আমি ধরছি ওখানে একটা বিন্দু এ বিন্দু ধরছি, এবং এটার উচ্চতা ধরেছি আমি H1। আর জলের মধ্যে মাটির তল থেকে জলের উপর মানে ভেতরে আমি যে একটা বিন্দু ধরছি ওর উচ্চতা ধরছি আমি H2। তাহলে এ বিন্দু আর ওই যে বিন্দুটা আমি নিচ্ছি ওটা যদি বি বিন্দু ধরি, তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে উচ্চতা পার্থক্য কত হচ্ছে, H1 মাইনাস H2, এটি বুঝতে পারার অসুবিধা নেই। এইবার আমি দেখতো এ বিন্দুতে তাহলে চাপ বলতে কিসের চাপ রয়েছে, শুধুমাত্র দেখ উপরে বায়ুমণ্ডলে সেই বায়ুমণ্ডলের চাপ রয়েছে, বায়ুমণ্ডলের চাপকে আমি ধরছি P0, মানে এ বিন্দু চাপ যদি PA হয় সেটা তার মানে কার সাথে সমান হবে, P0 এর সাথে সমান হবে, বায়ুমণ্ডলের চাপ আমি ধরছি P0। আচ্ছা, বি বিন্দুর চাপ কি হবে, বি বিন্দুর চাপকে যদি আমি পিবি ধরি, তাহলে পিবি মানে হচ্ছে উপরে তো বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে, প্লাস ওই বি বিন্দুটা জলের উপরিতল থেকে যতটা নিচে গভীরে রয়েছে, এই উপরে যে জলস্তর রয়েছে সেই জলস্তরের চাপ রয়েছে, তাহলে সেটা আমি লিখছি P0 প্লাস পি। এই যে উপরে যে জলস্তর যার জন্য তোর বি বিন্দুর চাপটা রয়েছে, তাহলে আমরা এই জলস্তরের জন্য যে চাপটা সেটা তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করতে চাইছি, যেটা আমি পি ধরছি, তাহলে P0 প্লাস পি আমি লিখেছি, এই পি এর মানটা আমরা এখানে বের করবো। এইবার এখানে আমি কি লিখেছি দেখ, এই বিন্দুর জন্য আমি কি কি লিখছি, PA বাই রো জি প্লাস হাফ ভি স্কয়ার বাই জি প্লাস HA, মানে বেগ শীর্ষ উচ্চতা শীর্ষ দিয়ে আমি লিখলাম, সমান পিবি বাই রো জি প্লাস হাফ ভিভি স্কয়ার বাই জি প্লাস HB লিখলাম। কিন্তু এখানে আমার কিন্তু জল প্রবাহিত হচ্ছে না, জল এখানে স্থির রয়েছে, সে উপরে জল বলেছে নিচে জল বলেছে, সব জায়গায় জল স্থির রয়েছে, তার মধ্যে বেগ শূন্য, তাহলে দেখ ভি স্কয়ার বাই জি এই টার্মটা শূন্য হয়ে গেল, এখানে ভিভি স্কয়ার বাই জি টার্মটা শূন্য হয়ে গেল। তাহলে আমার থাকছে PA বাই রো জি, পি এর মানে আমি P0 এখানে বসিয়ে দিয়েছি, P0 বাই রো জি প্লাস শূন্য প্লাস H এটাকে লিখতে পারছি H1, ঠিক আছে। পরে আমি P
পিভিটাকে লিখতে পারি, যাও মামা যাও, পিভিটাকে আমি লিখতে পারি P0 প্লাস পি, আর এখানে ভিভির মান তাহলে 0, আর এইচবিটাকে তাহলে আমি লিখছি H2, কারণ এটা বি ভিতরে H2 উচ্চতা রয়েছে। এইখান থেকে তাহলে তোরা যদি সমীকরণটা এদিক ওদিক করিস, তোরা সবাই দেখ পি এর মান পাবি H1 মাইনাস H2 ইন্টু রোজি। তাহলে দেখ আমি কিন্তু সেই সমীকরণটার মান পেয়ে যাচ্ছি, বুঝতে পারলাম? তাহলে তোরা হচ্ছে এইভাবে তোরা দেখ সবাই ক্যালকুলেশনটা করতে পারবি। আচ্ছা, এরপরে আমি যেটা দেখেছি, দেখ তরলের নিঃসরণ বেগ, এখান থেকে আমরা সবাই টরিসেলির সূত্রটা শিখবো। তরলের নিঃসরণ বেগ যেটা রয়েছে, এখানে আমি কি করেছি, আমি এই বিকারটাই যেটা নিয়েছি সেই বিকারটার নিচে আমি একটা ছিদ্র করে দিয়েছি, একটা ছোট্ট ছিদ্র যেখানে যে আমার জল নির্গত হচ্ছে। আচ্ছা, তোরা সবাই এটি ভেবে দেখতো, এই ছিদ্র থেকে খুব জোরে তাহলে নিশ্চয়ই জল বেরোবে, তাতে কি আমার উপরে তলে জল খুব তাড়াতাড়ি নিচের দিকে নামবে? না, খুব স্লোলি নিচের দিকে নামছে, যার জন্য আমি ধরে নিচ্ছি উপরে তলে জলের বেগটা শূন্যই ধরে নিচ্ছি, খুব স্লোলি নামছে বলে সেই জন্য। আর ধরে রাখো না, এখন ভিডিও করছি, ওখানে ধরে নাড়িয়ে দিচ্ছ। যেটা বলছিলাম, এখানে ওপরের তলটার ক্ষেত্রফল আমি ধরছি A1, আর এই ছোট্ট ছিদ্রের ক্ষেত্রফল আমি ধরছি A2, আর এই উচ্চতাটা তো রয়েছে এই উচ্চতা পার্থক্য রয়েছে, মানে A1 আর A2 এর মধ্যে। আমি যদি এই A2 আমার যেখানে রয়েছে সেইটাকে যদি আমি সমতল ধরি, মানে এইটা যদি আমার রেফারেন্স লেভেলটা ধরি, তাহলে A2-র কোনো উচ্চতা নেই, কিন্তু A1 দেখ এই উচ্চতায় রয়েছে। এইবার আমরা যে সমীকরণটা শিখেছি, এই যে এই সমীকরণ আমি লিখে দিচ্ছি P0 প্লাস হাফ রো V1 স্কয়ার প্লাস রো জি H1 সমান P0 প্লাস হাফ রো V2 স্কয়ার প্লাস রো জি H2, একই সমীকরণ আমি একবার লিখে দিলাম। এবার কোথায় কি বসাবো? ওপরে এ বিন্দু থেকে আমার বায়ুমণ্ডলে চাপ দিচ্ছে, তার মানে P0 মান ওখানে আমি P0 লিখলাম। ওপরে জলতল খুব দ্রুত সাহায্যে নিচে নামছে না, বেগ 0 ধরেছি, সেটা আমি এখানে ধরেছি হাফ রো V1 স্কয়ার, V এর মানটা এখানে কত ধরেছি 0 ধরলাম। রোজি H1, এই রোজি H1 মানে কি, এই আমার যে উচ্চতাটা, তাহলে সেটা আমি লিখেছি রোজি H1। নেক্সট নিচের A2 যে আমার ক্ষেত্রফলটা রয়েছে, সেটার ক্ষেত্রে আমি তাহলে কি করবো, সেটার ক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ আমার রয়েছে P0 থাকলো, প্লাস হাফ রো V2 স্কয়ার, মানে এখান থেকে যে পরিমাণ জল বেরোচ্ছে সেই জলের বেগ আমি ধরছি V2, তাহলে সেটা আমি লিখেছি হাফ রো V2 স্কয়ার। আর রোজি H2, এখানে H2 মানে কি, ওই ছিদ্র যেখানে হচ্ছে সেই লেভেলটা আমি আমার রেফারেন্স লেভেল বা ডটাম লেভেলটা আমি ধরেছি, তার মানে ওইখান থেকে আমার কোনো উচ্চতার পার্থক্য নেই, তার মানে আমার এখানে H2 মান 0। তাহলে তোরা সবাই দেখতো এই যে সমীকরণ তোর পড়ে থাকলো, বাঁদিকে P0 বায়ুমণ্ডলের চাপ, ডান দিকে P0 বায়ুমণ্ডলের চাপ কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে রোজি H1 সমান হাফ রো V স্কয়ার, বসে রোডও কেটে গেল, তাহলে দেখতো সবাই V2 সমান তোরা পাচ্ছিস √2GH। অর্থাৎ যদি মুক্তভাবে একটা কোনো বস্তুকে পড়তে দেওয়া হয়, মানে কোনো পতনশীল বস্তু সর্বাধিক যে বেগ লাভ করে সেটাই হচ্ছে √2GH। এটা হচ্ছে টরিসেলের সূত্র। এবং দেখ আমরা কিন্তু এটা এখান থেকে শিখে গেলাম, টরিসেলের সূত্র এখান থেকে আমরা শিখে গেলাম, ঠিক আছে? মুক্তভাবে যদি কোনো পতনশীল বস্তু যে কোনো প্রবাহের মধ্যে যদি পড়ে, তাহলে তার অন্তিম বেগ হয় V0 সমান, বা একটা প্রান্তিক বেগ হয় V0 সমান √2GH। আচ্ছা, এরপরে আমি টরিসেলের সূত্র প্রয়োগ করে ভেঞ্চুরি মিটার আমরা আলোচনা করতে পারি। ভেঞ্চুরি মিটারটা দেখবি তোরা হচ্ছে যে সমস্ত পেট্রোল পাম্প তোরা দেখিস, পেট্রোল পাম্পে তোর হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট ডিজিট ওখানে প্রেস করছে, আমার অতটা তরল দিচ্ছে, তার মানে ওই পেট্রোল পাম্পের ওখানে ওর মধ্যে তাহলে ভেঞ্চুরি মিটার যন্ত্র থাকে, ঠিক আছে? ভেঞ্চুরি মিটার সাথে তাহলে আমরা তরল প্রবাহের হার মেজার করতে পারি। ওটা আমি তোদের এখানে আলোচনা করিনি, তোরা যখন আর2 উঁচু ক্লাসে উঠবি, যখন তোরা ক্লাস 11 উঠবি, তখন তোদের শেখানো হবে। আচ্ছা, পিটট নল বা পাইটট নল অনেক সময় বলা হয়। এই পাইটট নলটা তোর হচ্ছে কি করা হয়, এটা দিয়ে তোর হচ্ছে কোনো উড়োজাহাজ বা কোনো জাহাজ বা কোনো নলের মধ্যে দিয়ে তরল প্রবাহ সব মাপা যায়, ঠিক আছে? মানে এটাকে তাহলে হচ্ছে দেখ আমরা কি করতে পারি, দুটো নল নিয়েছি, দেখ কিচ্ছু না, একটা লম্বা জাস্ট একটা নল নিয়েছি, একটা জে শেপের নল নিয়েছি, ঠিক আছে? এই দুটো নল নিয়েছি। এবার এই নলের ক্ষেত্রে স্বাভাবিক অর্থে যদি এখান থেকে তরল প্রবাহিত হয়, তাহলে যে শেপের যে নলটা, সেই নলটার মধ্যে বেশি পরিমাণ তরল উঠবে, কমন সেন্স। আর যেটা নর্মাল একটা নল, তার মধ্যে অল্প একটু তরল উঠবে। তাহলে এইখানে যে তরল তলের পার্থক্য রয়েছে, এই তরল তলের পার্থক্য থেকে তাহলে আমরা কিন্তু দুটো নলের মধ্যে চাপের পার্থক্য পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে যে চাপের পার্থক্য আমরা পাবো সেটা আমি ধরেছি H উচ্চতা, আমি ধরেছি দুটোর ভিতরে উচ্চতা পার্থক্য হচ্ছে H ধরে নিয়েছি। এইবার আমি এই একই সমীকরণ আবার লিখে দিলাম,
P0 প্লাস হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি H1 সমান P0 প্লাস হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি H2। একই সমীকরণ দেখ বারবার লিখে যাচ্ছি। এইবার তোরা সবাই দেখতো এ নটার ক্ষেত্রে P0 মানে বায়ুমণ্ডলীয় চাপ সেটা ধরেছি PA, এখানে বেগ ধরেছি হাফ রো V1 স্কয়ার, আর যেহেতু দুটো নলের মুখে একই উচ্চতা রয়েছে সেটা এদের উচ্চতার কোনো পার্থক্য নেই, সে রো জি H1 এর মানটা থেকে 0 বসছে, তাহলে সেটা দেখ 0 বসিয়ে দিয়েছি। তারপরে দ্বিতীয় নলটার ক্ষেত্রে তোরা চলে যায় P0টাকে লিখলাম PB হাফ রো V2 স্কয়ার, ভিটাকে তাহলে বেগ যেহেতু এখানে 0, কারণ ওর মধ্যে যখন তরলটা একবার ঢুকতে শুরু করেছে সেই তরলটা তাহলে হচ্ছে ওখানে স্থির হয়ে যাচ্ছে, তাহলে ওই নলটার মুখে তোর যে শেপের যে নলটা তার মুখে তরলের আর কোনো বেগ থাকছে না, সেটা তাহলে হচ্ছে ওই বেগটা তাহলে আমি 0 ধরেছি। আর তাহলে দেখ ওর উচ্চতাও তাহলে 0 ধরছি, তাহলে তোদের সবাই দেখতো এখানে কি হচ্ছে PA মাইনাস PB সমান হাফ রো V1 স্কয়ার আমি পেয়ে যাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা PA মাইনাস PB বা PB মাইনাস P এর এটা দেখ আমি উচ্চতার পার্থক্য থেকে আমি তাহলে এই জলের চাপের পার্থক্য পেয়েছি। কিছুক্ষণ আগে আমরা শিখলাম রো জি H, তাহলে দেখ আমি রো জি H এখানে বসিয়ে দিয়েছি, বসে রোডও কেটে গেল, তাহলে V1 সমান √2 2GH। দেখ আবার সেই টরিসের সূত্র, তাহলে প্রতিটা ক্ষেত্রে আমরা সেই টরিসের সূত্রই পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখ এটা তাহলে আমরা করতে পারি। আমি তোদের হচ্ছে এখানে সবকটাই তাহলে তোদের হচ্ছে দেখ এখানে এই বার্নৌলির সূত্র আর তোদের হচ্ছে ধারাবাহিকতার সূত্র এই দুটোর অ্যাসিমিলেশন মানে দুটোকে আমি দেখ এখানে করেছি। যেমন ধর তোদের এখানে লিখছি স্পিয়ার বা অ্যাটমাইজার। স্পিয়ার বা অ্যাটমাইজার কাজ কি করে, তার মানে তোরা সবাই একটা জিনিস ঠান্ডা মাথায় বোঝ, চাপ প্রতি একক আয়তনের চাপ, প্রতি একক আয়তনের গতিশক্তি, প্রতি একক আয়তনের স্থিতিশক্তি, তিনটে যোগফল ধ্রুবক হবে। তোরা এইভাবে কল্পনা কর A প্লাস B প্লাস C তিনটে যোগফল তোকে ধ্রুবক মানে একটা মান দেবে, ধর ধ্রুবক মান কত, ধর 10, A প্লাস B প্লাস C এর মান ধর 10। এইবার তুই ধর বললি যে স্যার A এর মান হচ্ছে 2, B এর মান 3, তাহলে C এর মান কত হবে 5, তাহলে 2 প্লাস 3 প্লাস 5 সমান 10। এবার তুই বললি স্যার A এর মান 2 এর জায়গায় আমি বাড়িয়ে আমি 3 করে দিলাম, C এর মান আমি 5টায় 5ই লিখেছি, তাহলে B এর মান কি হবে, তাহলে B এর মান দেখ তাহলে কমে যাবে স্বাভাবিক। তাহলে তিনজনের যোগফল যদি ধ্রুবক হয় তাহলে একজনকে যদি বাড়াতে হয় তাহলে বাকি দুজন হয়তো কমবে, দুজন না কমাস একজনকে যদি সি রাখিস তাহলে আরেকজনকে কমতেই হবে, তাহলে এটা কমন সেন্স। তার মানে এখানে আমরা কি শিখলাম, ধর আমি যদি সেখানে সি টার্মটা যদি সবসময় স্থির করে দিই, আমি এ আর বি নিয়ে কাজ করছি, এ যদি বাড়ে বি কমবে, বি যদি বাড়ে এ কমবে। ঠিক সেরকম প্রথমটা চাপ শীর্ষ যদি বাড়ে তাহলে বেগ শীর্ষ কমবে, আবার বেগ শীর্ষ বাড়লে চাপ শীর্ষ কমবে, উচ্চতা শীর্ষ আমি স্থির ধরে নিচ্ছি। এটা বোঝার সুবিধাটা আমাদের কাজে লাগবে। তার মানে কি, তার মানে দেখ যেখানে বেগ বেশি সেখানে চাপ কম, তারপরে যদি কোথাও বেগ বেশি হয় তাহলে সেখানে চাপ কম হবে, আর যদি কোথাও চাপ বেশি হয় তাহলে সেখানে বেগ কম হবে। এই কনসেপ্টটাই যেন মাথায় থাকে, যেন বেগ বেশি মানে চাপ কম। ঠিক আছে, এইটা মাথায় রাখবি। এখানে দেখ আমি সেটাই করেছি, স্পিয়ার বা অ্যাটমাইজার কি করা হয় তোরা দেখবি আমাদের রাস্তাঘাটে অনেক সময় অনেক বিক্রেতা নিয়ে বসে থাকেন, একটা জলের বোতল নেন, তার মধ্যে একটা পাইপ প্রবেশ করানো থাকে, তার উপরে একটা হলুদ রঙের নল টেপে সেট করা থাকে, তিনি একটা প্রথমে একটু প্রেস করেন, প্রেস করার পরে একটা সুইচ মতো প্রেস করছেন, জল অনেক দূরে ছিটকে গিয়ে পড়ছে। তাহলে এটা কেন জলটা অনেকটা দূরে ছিটকে পড়ছে বা স্প্রে হচ্ছে কেন, এটা আর কিছু কারণ না, ওই যে নলটা জলের মধ্যে প্রবেশ করানো আছে ওইটার থেকে কিছুটা তরল উপরে ওঠে। ঠিক আছে, পিস্টনের জন্য মানে কৈশিকতা ধর্মের জন্য তরল উপরে ওঠে। আর আমরা পিস্টন দিয়ে যখন প্রেস করি, পিস্টন দিয়ে প্রেস করা মানে কি, ওই বায়ুটাকে সজোরে ধাক্কা দিয়ে বাইরের দিকে ঠেলে দেওয়া, একটা সরু মুখ দিয়ে খুব জোরে বের করে দেওয়া। খুব জোরে যখন বের করে দিচ্ছি তার মানে ওখানে ওই বায়ুর বেগ বেশি হওয়া মানে কি, সেখানে চাপ কমে যাওয়া, তখন তরল যেটা সামনে একটু উঠেছিল সেই তরলটা তাতে করে ওই যেখানে কম চাপ সেখান থেকে ওই জায়গাটা অকুপাই করতে চাইছে, মানে ওই জায়গায় পৌঁছতে চাইছে। যখনই ওখানে পৌঁছেছে তখনই আবার ওই চাপের জন্য মানে তোর হচ্ছে বেগের জন্য, বায়ুর বেগের জন্য ওটা স্প্রে আকারে তাহলে হচ্ছে সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তার মানে ওখানে চাপ কমে গেছে, তরল এসে পৌঁছেছে, সেই তরলটাই আবার তোর হচ্ছে প্রবাহের জন্য তোর হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে স্প্রেয়ার বা অ্যাটমাইজার কাজ করে। সেকেন্ড দেখ আমি লিখেছি এখানে, ঝড় হলে ঘরের চাল উড়ে যায় কেন? ঝড় হলে ঘরের চাল উড়ে যাওয়ার কারণটা কি? টিনের চাল বা যদি কখনো তোরা হচ্ছে সবাই টালির চাল দেখিস, দেখবি ঝড় হলে ওটা উড়ে যায়। ওটা কি ঝড় কি ওকে ঠেলে নিয়ে চলে যায়? না, অ্যাকচুয়ালি ওটা কিন্তু ঘরে যে বাতাস রয়েছে সেই বাতাসটাই ওটাকে উড়িয়ে দিতে সাহায্য করে। এবার তোদের এই প্রশ্ন দিবে, স্যার ঘরের বাতাস উড়িয়ে দিচ্ছে? ঘরে তো বাতাসটা তো কোনো কিছু মানে প্রবাহিত হচ্ছে না। সেগুলো দেখবি ঝড় হয়, বাড়ির যাতে কোনো ক্ষতি না হয়, সেই দালান বাড়ি হোক যে বাড়ি হোক, সবসময় বলা হয় যে ঘরের জানলা দরজা সব খুলে দাও যাতে ঠিক করে বায়ু চলাচল করতে পারে। বিষয়টা কেন হচ্ছে এরকম? যখন টিনের চালের উপর থেকে বায়ু প্রবাহিত হয় তখন তাহলে কি হয়, উপরের বায়ু যেহেতু প্রবাহিত হচ্ছে, বায়ুর ওখানে বেগ বেশি, তাহলে কি কম? চাপ কম, তাহলে ওখানে চাপ কমে গেছে। আর তোর ঘরের মধ্যে তোর যে সমস্ত দরজা যদি বন্ধ থাকে তাহলে ভেতরকার যে বাতাস, সেই বাতাসটা তাহলে স্থির রয়েছে, তাহলে সেই বাতাসটা স্থির রয়েছে, তার মানে ওর বেগ শূন্য,
তার মানে চাপ বেশি। তাহলে তোর ঘরের ভিতরে বাতাসের চাপ বেশি, বাইরের বাতাসের চাপ কম, তাহলে এই ভেতরকার বাতাস আর ওই বাইরের বাতাসের তাহলে ওখানে যেখানে কম চাপ তাহলে সেখানে যেতে চাইছে, সেখানে যাওয়ার জন্য তাহলে চালটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। বুঝতে পারলাম। নেক্সট, এরপরে তোরা সবাই দেখ আমি লিখেছি দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে না থাকা। ঠিক আছে, দেখবি যখন ট্রেন যখন ঢোকে স্টেশনে বা মেট্রো যখন তোর ঢোকে তখন তোরা দেখবি স্টেশনে দেখবি একটা হলুদ রঙের একটা করে টাইলস বসিয়ে একটা মার্ক করা থাকে, বা মেট্রো স্টেশন দেখবি একটা হলুদ রঙের রিবন মানে একটা দাগ টেনে দেওয়া থাকে। এটা কেন দেওয়া থাকে? কারণ ওই লাইনটাকে বলা হয় যে ওটাকে পেরিয়ে তোমরা ট্রেনের কাছে কেউ যেও না। ট্রেন যখন গতিশীল থাকে তখন ট্রেনের সামনের এবং ট্রেনের শরীরের সংস্পর্শে যে বাতাস রয়েছে সেই বাতাসটা গতিশীল থাকে, তাহলে তার বেগ বেশি। তাহলে তার বেগ যদি বেশি হয় তাহলে তার চাপ কম। আর তুই পাশে দাঁড়িয়ে আছিস, তাহলে সারাউন্ডিংস যে বাতাস সেটা তো স্থির রয়েছে, সেই বাতাসটা তাহলে তোর হচ্ছে যেহেতু ওর বেগ কম তাহলে ওখানে চাপ বেশি। তাহলে চাপ বেশি থেকে বাতাসটা কম মানে উচ্চচাপ থেকে কম নিম্নচাপের দিকে তাহলে প্রবাহিত হতে চায়, তাহলে সেজন্য কী হচ্ছে তাহলে বাতাস সব ট্রেনের দিকে তাহলে যায়। এবার তাহলে তুই যদি দাঁড়িয়ে থাকিস তাহলে তোকে পেছনে ধাক্কা দেবে বাতাস, ধাক্কা দিয়ে তোকে ট্রেনের সামনে ফেলে দেবে বা ট্রেনের গায়ে ফেলে দেবে। এই জন্য বলা হয় দ্রুতগামী ট্রেনের থেকে দূরে সরে দাঁড়িয়ে থাকো। আচ্ছা, এখানে দেখ আমি একটা ফানেল এঁকেছি। ঠিক আছে, এই ফানেলের এখান থেকে তোরা যদি ফু দিস তাহলে তোরা দেখতে পাবি যে এই ফানেলের মধ্যে যদি আমি একটা কাগজ কিন্তু আমি দেখ একটা ছোট্ট একটা কাগজ ঢুকিয়ে রেখেছি ছবিতে, এই কাগজটা তোর হচ্ছে ফানেলের মুখ থেকে বেরিয়ে আসবে না, বরং ওটার গায়ে আটকে যাবে। কেন? কারণ এই সরু যে ছিদ্র তুই এখানে ফু দিচ্ছিস তাহলে ওখানে ক্ষেত্রফল কম। এই যে তোদের কিছুক্ষণ আগে শিখলাম ধারাবাহিকতার সমীকরণ, ক্ষেত্রফল কম বেগ বেশি, তার মানে এখানে ক্ষেত্রফলটা কম হওয়ার জন্য ফু দিচ্ছিস মানে এখানে বেগ বেশি। এবার সেই ফুটে যখন বাইরে এখানে এই ফানেলের এইদিকে চলে আসছে, ফানেল এখানে তো ক্ষেত্রফল বেশি, তাহলে বেগ কমে যাচ্ছে। আর বেগ কমে যাওয়া মানে কি? তার মানে চাপ বেশি, আর এখানে চাপ কম, তার মানে এই কাগজটা বরং ওর সাথে বেরিয়ে আসবে না। এখানে চাপ বেশি হওয়ার জন্য কাগজটা তোর হচ্ছে ওই ফানেলের গায়ে আরও শক্তরে আটকে যাবে। ভেবে দেখ। ঠিক আছে, তারপরে ধর দুটো নৌকা যদি বা দুটো জাহাজ কখনো ওদের পাশাপাশি এইভাবে যায় না। ওরা সবসময় যদি পাশাপাশি যেতে হয় তাহলে ওদের মুখটা সবসময় সামান্য বেঁকিয়ে তোর হচ্ছে এগোতে হয়, তাহলেই কিন্তু ওরা পাশাপাশি যেতে পারে। কেন? দেখ আমি সেই ছবিটা এখানে এঁকেছি, প্রথমটা দেখ দুটো মুখ পাশাপাশি রয়েছে, আমি সেটা পাশে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি, ওটা হয় না, দুটো মুখ সামান্য বেঁকিয়ে থাকে। কেন বেঁকিয়ে থাকে? এখানে দুটো জাহাজের মাঝখানে যে বাতাসটা রয়েছে, আমি এখানে যেটা লিখেছি, এখানে তোর হচ্ছে যে জলটা থাকে সেই জলটার একটা বেগ থাকে, তার মানে এখানে এই জলের বেগ বেশি সাইডের জলের তুলনায়। ঠিক আছে, জাহাজ দুটোর মাঝখানে জলটা আবদ্ধ হয়ে গেছে তো সেখানে এই জলটার বেগ বেশি সাইডের জলের তুলনায়, তার মানে এখানে জলের বেগ বেশি তাহলে সাইডের জলের বেগ কম, তার মানে সাইডের জলের বেগ কম হওয়ার জন্য ওখানে চাপ বেশি, আর মাঝখানে জলের বেগ বেশি হওয়ার জন্য ওখানে চাপ কম। তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে তাহলে জল তাহলে সবসময় প্রবাহিত হবে, তাহলে জাহাজ দুটোর উপরে পাশের যে জল তা ওকে ঠেলে দেবে, ঠেলে দিয়ে তাহলে দুটো জাহাজের মধ্যে ধাক্কা লেগে যাবে। সেটা তোর সবসময় মুখ ধরে কী করে একটু কাত করে তোর হচ্ছে জাহাজ ধরে চালানো হয় যাতে ওরা কখনো এসে ধাক্কা যেতে না লাগে। বুঝতে পারলাম? আচ্ছা, ধর তারপরে দেখ আমি একটা ছবি এঁকেছি, দুটো ধর বেলুন নিয়েছি, দুটো বেলুনকে আমি সুতোয় বেঁধে আমি ঝুলিয়ে দিয়েছি, সিলিং থেকে ধর ঝুলিয়ে দিয়েছি। এইবার বেলুন দুটো ধর আমার এখানে রয়েছে, আমি মাঝখানে যদি ফু দিই তাহলে কী দেখতে পাবো? বেলুন দুটো তার নিশ্চয়ই সাইডে চলে যাবে না, বেলুন দুটো আরও কাছে চলে আসবে। কেন? কারণ এই দুটো বেলুনের মাঝখানে আমি ফু দিচ্ছি তাহলে এই মাঝখানের বাতাসটার বেগ বেশি, তার মানে চাপ কম, আর সারাউন্ডিং যে ড্রিঙ্কসের বাতাস যেটা রয়েছে সেটা তাহলে হচ্ছে নিশ্চয়ই ওখানে বেগ কম চাপ বেশি, ফলে বেলুন দুটো তাহলে হচ্ছে কাছে নিয়ে চলে আসবে। এগুলো তোরা সবাই করে দেখতে পারিস, প্র্যাকটিস তোরা করে দেখতে পারিস। ঠিক আছে, নেক্সট এরপরে দেখ আমি একটা এখানে লিখেছি যে ফোয়ারার উপরে তোরা যদি একটা নর্মালি যদি ফোয়ারা হয় সেই ফোয়ারার উপরে একটা পিংপং বল তোরা ছেড়ে দিতে পারিস, বা একটা ফোয়ারা উঠছে তার গায়ে একটা পিংপং বল ছেড়ে দিতে পারিস, দেখবি ওই বলটা কখনো তোর নিচে পড়ছে না, এই ফোয়ারার গা বেয়েই তোর রয়েছে। কেন? যখন বলটা যখন তোর রয়েছে ফোয়ারাটা যখন হচ্ছে বলের গা বেয়ে উঠছে তখন ফোয়ারার জন্য তো হচ্ছে বলটা ঘোরে এক, ঠিক আছে, খুব ভালো ঘুরে তো নিচে পড়ে যেতে পারে, কিন্তু নিচে পড়ছে না, ওর সাথে কেন লেগে যাচ্ছে? কারণ এখানে তোর হচ্ছে বলটার তোর দেখতে পাচ্ছিস সবাই, এই যদি বলটা হয় তোদের হিসাবে ডান দিকে এই যে জল যাচ্ছে ধর এখান থেকে, তাহলে এখানে যখন জল যাচ্ছে তাহলে এখানে জলের বেগ বেশি, আর বাঁ দিকে তোদের হচ্ছে বায়ু মাধ্যম রয়েছে তাহলে তার বেগ শূন্য বা বেগ নেই বললেই চলে। তাহলে এখানে জলের বেগ রয়েছে তাহলে এখানে বেগ বেশি, তাহলে এখানে চাপ কম, আর এইদিকে তোর হচ্ছে বেগ কম তার মানে চাপ বেশি, তার মানে এই দিকের বাতাস জলের দিকে তাহলে নিশ্চয়ই বলটা ঠেসে আটকে দিচ্ছে, সেটা তোর হচ্ছে বলটা নিচের দিকে পড়ছে না, বরং ওই জলের গায়ে থেকে বারবার করে ওর ঘষা লেগে ওখানে ঘুরছে, আর তোর হচ্ছে ওই ফোয়ারার সাথে তোর হচ্ছে যেন উঠছে নামছে। দেখ সেটাই আমি তোর ছবি এখানে দেখেছি। তারপর দেখ আমি এখানে করেছি বিমানের ডানা। দেখ এখানে তোর হচ্ছে আমি যে মানে ডটের লাইন যেটা আমি এঁকেছি বিমানের ডানাটা কি করা হয়? পাখির ডানার মতো করে দেওয়া হয়। বিমানের ডানা একদিকে তোর হচ্ছে এরকম মোটা করা হয় আর পেছন দিকটা এরকম সরু করে দেওয়া হয়, মানে ঢেউ খেলার মতো, মানে তিমি মাছের পিঠের মতো করে দেওয়া হয়।
তার মানে কি, নিচের তলটা পুরো ফ্ল্যাট থাকে, নিচের তলটা পুরো ফ্ল্যাট থাকে, উপরের তলটা এরকমভাবে তোর হচ্ছে একটা কার্ভ করে দেওয়া হয়। কারণ উপরে যে বাতাসটা তোর হচ্ছে যখন প্রবাহিত হয়, তাহলে ওখানে তোর হচ্ছে বেগ বেশি হয়, যাতে বাতাসের যাতে বেগ বেশি হয়, তার মানে ওখানে চাপ কম। আর নিচে বাতাস সর লেখা যাচ্ছে, তার মানে ওখানে বেগ কম, চাপ বেশি, ফলে ওটাকে যাতে উপরের দিকে ঠেলে তুলে দিতে পারে। এটা ওই জন্য এরকম শেপ করে দেওয়া হয়। এরকম তোদের হচ্ছে আমি বার্নৌলির উপপাদ্যের অনেকগুলো প্রয়োগ সম্পর্কে আলোচনা করলাম। তোদের বইতে দেখবি আরও আছে, যে যেমন ধর ঘরের বাইরে যদি কখনো কোনো বোম ফাটে, ঘরের জানলা যদি কাঁচ যদি তৈরি হয়, তাহলে সেই কাঁচ যদি ফেটে যায়, সেই ফেটে যাওয়া কাঁচটা বাইরের দিকে কেন ছিটকে চলে যায়, ঘরের ভিতরে এসে পড়ে না কেন? তাহলে স্বাভাবিকভাবে তাহলে বাইরে যদি বোম ফাটে, তাহলে সেই বোম বেশি মানে ফাটলে ওখানে বায়ুর প্রবাহ বেশি হয়। বায়ুর প্রবাহ যখন বেশি হচ্ছে, তার মানে ওখানে চাপ কম, আর ভেতরে বাতাস স্থির, চাপ বেশি, কাঁচ যেই ফাটলো, কাঁচ তাহলে হচ্ছে তোর উচ্চচাপ থেকে বাইরের দিকে নিম্নচাপের দিকে চলে যাচ্ছে। এরকম তোরা দেখবি আরও অনেক উদাহরণ আছে তোদের বইতে, যে আমরা যখন ক্রিকেট খেলি সে বল সুইং করে কেন, ঠিক আছে? এরকম তোরা হচ্ছে একাধিক তোরা হচ্ছে উদাহরণ পাবি, সেগুলো সব বইতে তোরা দেখে নিস, অত উদাহরণ এখানে দেওয়া সম্ভব হচ্ছে না। লাস্ট অ্যান্ড ফাইনাল যে আর্টিকেল, সেটা দেখে আমি এখানে লিখেছি বার্নৌলি সূত্রের সীমাবদ্ধতা, যে কোন কোন ক্ষেত্রে বার্নৌলি সূত্রটা তোর হচ্ছে প্রযোজ্য নয়। এক, যদি কখনো কোনো প্রবাহী অসান্দ্র না হয়, যদি সান্দ্র হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বার্নৌলি সূত্র প্রযোজ্য হয় না, ঠিক আছে? বাস্তব ক্ষেত্রে, ঠিক আছে, আদর্শ ক্ষেত্রে ওটা অসান্দ্র কিন্তু সামান্য সান্দ্রতা থাকে, ঠিক আছে? প্রথমত ওই প্রবাহীটাকে তোর হচ্ছে অসান্দ্র হতে হবে। সেকেন্ড পয়েন্ট আমি লিখেছি দেখ, অসংনম্য। অসংনম্য যদি না হয়, মানে যদি চাপ প্রয়োগে যদি ওর আয়তনের পরিবর্তন হয়, তাহলে সেখানে স্থিতিশক্তির পরিবর্তন হয়ে যায়, সেই জন্য তোর যে প্রবাহীটা নিচ্ছি সেই প্রবাহীটা যেন অসংনম্য হয়। থার্ড লিখছি দেখ, শান্ত ধারারেখ। শান্ত ধারারেখা যদি প্রবাহ না হয়, তাহলে যদি প্রত্যেকটা বিন্দু যদি বেগের পরিবর্তন হয়, অথবা যদি টার্বুলেন্ট মানে ঘূর্ণন যদি সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু বার্নৌলি সূত্র প্রযোজ্য হয় না। তাহলে তোদের হচ্ছে আমি এইটুকুই করালাম। তোরা এই আর্টিকেলটা তোদের বইতে অনেক ছোট্ট করে দেওয়া আছে, উদাহরণ সহযোগে ভালো করে সবাই খুঁটি খুঁটি পড়বি। হ্যাভ এ নাইস ডে।